আজকে আপনাদের সাথে আমি পদার্থবিদ্যার উপর ক্লাস নিব এবং এই ক্লাসটা ওই যে অল্টারনেট ওয়েতে হয়, আপনারা তো জানেন। মানে একদিন পদার্থবিদ্যা, একদিন হচ্ছে রসায়ন। আজকে পদার্থবিদ্যা নিচ্ছি এবং আজকে টপিক হচ্ছে তাপ, তাপের প্রভাব কি, থার্মোমেট্রি কি, ক্লিনিক্যাল থার্মোমিটার কি, এই বিষয়গুলা। ফরচুনেটলি এখন তাপদাহ চলছে এবং আমাদের টপিকও কিন্তু তাপ নিয়ে। ইন্টারেস্টিং। তো আপনারা একটু যদি আমার সাথে শেয়ার করেন ক্লাসটা, তাহলে ভালো লাগবে। আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, বলুন তো তাপ কি? আপনার তাপ স্বাভাবিকভাবেই স্যার, বলেন। তাপ যেটা আমাদের শরীরে আছে, যেটা হচ্ছে স্বাভাবিক ভাবে রয়েছে, এর থেকে যদি বেশি বেড়ে যায় সেটাকে তাপ বলা হয়। কেন শরীরে ছাড়া হতে পারে না তাপ? জি জি স্যার, জি, যেমন ভাবে স্বাভাবিক ভাবে আপনি বললেন এখন তাপ আমাদের বেড়ে গেছে রৌদ্র। না, এটা আসলে একটু গুছিয়ে বললে হচ্ছে যার উপস্থিতিতে আহ গরম অনুভূত হয়, সেটাই হচ্ছে তাপ। আমি জি একটু স্যার। ক্লিয়ার করতে যাচ্ছি। মানে যে বিষয়টা আমরা অনেক সময় আসলে ওইভাবে গুরুত্ব সহকারে দেখি না, বা অনেকে আসলে ওটাকে কি বলবো, যে দুই জিনিস, সেটা ওইভাবে চিন্তা করে না। সেটা হচ্ছে তাপ এবং তাপমাত্রা। দুইটা কিন্তু টার্ম হচ্ছে ভিন্ন। মানে তাপ আমি বললাম হচ্ছে যার উপস্থিতিতে গরম অনুভূত হয়, সেটাই হচ্ছে তাপ। আর তাপমাত্রা কি? এই যে এখানে আমি সংজ্ঞাটা দেখেন কি দিয়েছি, যার কারণে কোনো বস্তু গরম অনুভূত হয় তাকে তাপ বলে। তাপ হলো শক্তির উৎসের মাধ্যমে একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে গতিশক্তি স্থানান্তর। এটা একটু ডেপথ সংজ্ঞা। আর প্রথমটা হচ্ছে একেবারে মানে স্বাভাবিকভাবে সবাই বুঝবে। আর দ্বিতীয় যে কথাটা বলা হলো, শক্তি উৎসের মাধ্যমে একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে গতিশক্তি স্থানান্তর। এটা আসলে পদার্থবিদ্যার ভাষায় যেখানে আহ মানে গতি আছে, সেখানেই হচ্ছে তাপ উৎপন্ন হবে। মানে গতি থাকা মানে হচ্ছে তাপ উৎপন্ন হবে। তো সেই জন্য বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা শক্তির উৎস, যেটা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গতিশক্তির স্থানান্তর। এবং এই শক্তির স্থানান্তর তিনটি ভিন্ন উপায়ে ঘটতে পারে। এই যে তাপের যে স্থানান্তর, অর্থাৎ এই যে গতিশক্তির যে স্থানান্তর, এটা হচ্ছে তিন ভাবে হতে পারে। এই টার্মগুলো আপনারা একটু মনে রাখবেন। একটা হচ্ছে বিকিরণ, একটা হচ্ছে পরিবাহী, একটা হচ্ছে পরিচলন। এখন তিনটা নাম শুনেছেন হয়তো। অনেকে এই তিনটা শব্দ আগে থেকে জানা থাকতে পারে বা বুঝে গেছেন। তারপরে আমি বলছি বিকিরণ, এটা ইংলিশ নাম হচ্ছে এমিশন। এমিশন ইংলিশ নাম। আমরা বলি যে এমিট করেছে বা বিকিরিত হয়েছে। বিকিরণ মানে হচ্ছে, আমি যদি একটু সহজভাবে এক্সাম্পল দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হলো ধরেন আপনি একটা কাপের মধ্যে গরম চা নিলেন। আহ চা নিলে আপনি যদি গরম চা নিলেন, কিছুক্ষণ যদি রেখে দেন চায়ের কাপটা, আস্তে আস্তে কিন্তু চাটা কি হবে, একটু ঠান্ডা হয়ে যাবে। তাহলে তাপটা কোথায় গেল? এই যে তাপটা তাপটা কোথায় গেল, মানে তাপটা আস্তে আস্তে ওই মানে কাপের মধ্যে থেকে সরে গেছে। এই যে যে প্রক্রিয়া সরে গেছে, এটাই হচ্ছে বিকিরণ। এখন হয়তো কাপ থেকে সরে গেছে কিভাবে? কাপ থেকে সরে গেছে দুইটা উপায়ে। একটা হচ্ছে যে ওই যে কাপের উপরে মুখ খোলা, ওখানে বাতাসের সংস্পর্শে কিছুটা তাপ চলে গেছে। আর কিছুটা তাপ হচ্ছে এই যে কাপ তো কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি, ওই পদার্থ শোষণ করে নিয়ে গেছে। এটাই হচ্ছে আসলে বিকিরণ প্রক্রিয়া আর কি। অর্থাৎ যখন কোনো স্থান থেকে তাপ কোনো বিশেষ মাধ্যম দিয়ে স্থানান্তরিত হয়, এটাই হচ্ছে স্থানান্তরিত হওয়া। মানে কিন্তু ওই পরিবাহী হলো সেটাও কিন্তু স্থানান্তর, কিন্তু এটা হচ্ছে কি, যে সাধারণত মাধ্যমটা বোঝা যায় না। মানে বিকিরণটা হচ্ছে যে আপনি একটা পাত্রে নিলেন, ওই পাত্রের জায়গায় পাত্র আছে, পাত্রের মধ্যে যেই গরম তরলটা নিলেন সেটাও আছে, কিন্তু আস্তে আস্তে তাপটা কমে গেছে। এই পদ্ধতিটা হচ্ছে বিকিরণ। আর পরিবাহী যেটা, এটা খুব কমন, আপনারা জানেনই। যে আমি একটা যদি ধরেন আহ একটা জায়গায়
তাপ আছে, কিন্তু এটাকে আমি একটা কোনো মাধ্যম দিয়ে তাপটাকে অন্য একটা জায়গায় স্থানান্তর করলাম। সেটা হচ্ছে মানে স্থানান্তর প্রক্রিয়াটা হচ্ছে পরিবহন। আর যে মাধ্যমটা দিয়ে গেল সেটা হচ্ছে পরিবাহী। এখন হয়তো বলতে পারেন যে তাপ কি আবার স্থানান্তর করা যায় নাকি? হ্যাঁ, যায়। সেটা হচ্ছে আ মনে করেন আপনি একটা জায়গার মধ্যে আগুন জ্বালায়ে রাখলেন। সেখানে একটা ঠান্ডা লোহার রড এনে আপনি ধরলেন। দেখবেন যে ১ম ধরলে আপনি ঠান্ডা রড ধরলেন। কিন্তু ২-৩ মিনিট পর আস্তে, আস্তে আপনার হাতের জায়গার অংশটাও গরম হয়ে গেছে। আপনি কিন্তু ধরছেন হয়তো রডটা যদি ৩ ফিট লম্বা হয়, আপনি ৩ ফিট সামনে মাথাটা আগুনের মধ্যে লাগিয়ে রেখেছেন। কিন্তু হয়তো কয়েক মিনিট পর আস্তে, আস্তে আপনার হাতের জায়গাটাও কিন্তু গরম হয়ে গেছে। তাহলে আপনার হাতের এখানে তাপটা কি করে আসলো? এটাই হচ্ছে মানে পরিবহনের মাধ্যমে আসছে, আর এই রডটা হচ্ছে পরিবাহী। আর পরিচলন যেটা, এটা কি জিনিস? এটা হলো আ ধরেন আপনি অ্যা মানে একটা গ্লাসের মধ্যে ঠান্ডা পানি আছে। আপনি করলেন কি এটার মধ্যে একটা কাপ দিয়ে একটু গরম পানি ঢেলে দিলেন। তো গরম পানিটা যখন ঢেলে দিলেন সাথে, সাথেই কিন্তু গ্লাসের সম্পূর্ণ পানিটা গরম হয়ে যাবে না। ১ম যে জায়গার মধ্যে গরম পানিটা পড়লো, ওই জায়গার পানিটা আগে গরম হবে। তারপরে আস্তে, আস্তে কিন্তু পুরা গ্লাসের পানিতে ছড়ায় যাবে। এখন এই যে ছড়ায় যাওয়া আসলে এই গরম পানির যে অণুগুলা, এগুলা আস্তে, আস্তে ওই সম্পূর্ণ পানিতে মিশে চলে যাচ্ছে। এটাই হচ্ছে পরিচলন। অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে ওই যে অণুগুলো আ স্থানান্তরিত হয়। এটা হচ্ছে পরিচলন। তো এই ৩ টা প্রক্রিয়ার মাধ্যমে আ সাধারণত এই তাপশক্তি স্থানান্তরিত হতে পারে। এখন আমাদের জানা দরকার আমি এখনো তাপ নিয়ে কথা বলছি যে হয়তো কোনো একটা বস্তু দেখা গেল প্রচন্ড গরম, আবার আ কোনো একটা বস্তু কিছুটা গরম। আমরা অনেক সময় আ মানে ডাক্তার হিসেবে যেমন কারো ঠান্ডা লাগলে কি বলি যে, কুসুম, কুসুম গরম পানি খাবেন। ঠান্ডা পানি খাবেন না। কুসুম, কুসুম গরম পানি হচ্ছে পানিটা আ ঈষৎ উষ্ণ আরকি। মানে হালকা গরম। তো এখন এই যে মানে খুব বেশি গরম বা কম গরম বা মাঝারি ধরনের গরম, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে যেখানে তাপ বেশি থাকবে সেখানে বেশি গরম হবে। যেখানে একটু তাপ কম থাকবে একটু কম গরম হবে। তাহলে নিশ্চয়ই তাপ তো মাপার কোনো একটা ইউনিট বা একক থাকতে হবে। সেটা আমরা কি দিয়ে মাপবো? সেটা হচ্ছে তাপের একক হচ্ছে জুল, জুল। আবার ক্যালোরিও কিন্তু তাপের একক। আ যেমন আমাদের মানবদেহে আরকি। মানবদেহে যখন আ আমরা খাবার খাই, তখন কিন্তু শরীরে তাপ বৃদ্ধি পায়। খাবার খাওয়ার পর কিন্তু শরীরে তাপ বৃদ্ধি পায়। অ্যা এখন একটা ইন্টারেস্টিং কথা বলি। সেটা হলো আ আপনারা একটা তো জানেন বা দেখেন সেটা হলো শীতকালে দেখবেন যে ভাত খাওয়ার পর শীত লাগে। কি লাগে কিনা? হ্যালো? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শীতকালে মানে খাবার খাওয়ার পর একটু শীত বেড়ে যায় না? শীত জি লাগে তো স্যার, নাকি? জি হ্যাঁ, স্যার। এখন কখনো কি ভেবে দেখছেন যে কেন হয় এরকম? নিশ্চয়ই ভেবে দেখেন নাই। হয়তো মানে জিনিসটা অলমোস্ট সবাই এটা কিন্তু জানে যে শীতকালে খাবার খাওয়ার পরে একটু শীত লাগে। দুপুরবেলা খাবার খেলে তো অনেকে দেখা গেছে এসে বাসায় থাকলে কম্বল মুড়ি দিয়ে থাকে। আর রাতে তো আর সেটা বলার অপেক্ষাই রাখে না। তো এটার আসলে কারণটা কি? মানে ওইভাবে কেউ ভেবে দেখেন নাই। এটা হচ্ছে আমি এখনই বললাম যে তাপ কিন্তু ক্যালোরি দিয়েও পরিমাপ করা হয়। এবং ক্যালোরি শব্দটা আ আপনারা জানেন বা শুনেছেনও যে আমরা খাবার খেলে সেখানে ক্যালোরি বৃদ্ধি পায় শরীরে, তাই না? ক্যালোরি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে আসলে এটা আমরা শর্টকাট বলি। আসলে ক্যালোরি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তাপ বৃদ্ধি পাওয়া। এখন দেখেন আ মানে তাপ আবার এটার সাথে একটু তাপমাত্রার ব্যাপার আছে। আমি আসতেছি। যখন আমাদের জ্বর হয় তখন আসলে শরীরে কি হয়? তাপ বেড়ে যায় না? বাড়ে তো? জি স্যার, মানে স্বাভাবিকের চেয়ে তো তাপ বেড়ে যায়। তাহলে দেখেন অ্যা যখন জ্বর হয় তখন আমাদের শরীরে তাপ বেড়ে যায়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তখন কিন্তু আমাদের শীত লাগে, তাই তো? জি স্যার। হ্যাঁ, এখন ওই যে আমি লজ
দুঃখিত, আমার এখানে হঠাৎ করে মানে ওয়াইফ কল গিয়েছিল। সেজন্য আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছি। আচ্ছা, তাহলে মানে ওই বিষয়টা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তাহলে তাপের একক হচ্ছে জুল এবং ক্যালোরি। এই দুটোই তাপের একক। তো তাপমাত্রা কি? তাপমাত্রাটা হচ্ছে এতক্ষণ যা বললাম যে আমরা তো কোনো বস্তু আ মানে যদি গরম অনুভূত হয় তাহলে আমরা বলি তাপ, বা আ সেখানে মানে কি পরিমাণ তাপ আছে সেটা হয়তো আমরা মাপতে পারবো হচ্ছে জুল বা ক্যালোরি দিয়ে। আ কিন্তু তাপমাত্রা কি? তাপমাত্রাটা হচ্ছে তাপের কারণে যখন এ একটা বস্তু মানে উষ্ণ হয়ে যায়, তখন ওই বস্তুটা কতখানি উষ্ণ হলো সেই বিষয়টাই হচ্ছে তাপমাত্রা। তো এখন আ এই তাপমাত্রা মাপার জন্য আবার এককটা হচ্ছে ভিন্ন। সেটা ৩ টা স্কেলে মাপা হয়। একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে ফারেনহাইট, একটা হচ্ছে অ্যা কেলভিন স্কেল। তো আপনারা আ ২ টা হয়তো স্কেলের নাম আ খুবই জানা। একটা হচ্ছে সেলসিয়াস, আরেকটা হচ্ছে ফারেনহাইট। তবে প্রত্যেকটা স্কেলের আগেই হচ্ছে তাপমাত্রাটা যখন বলা হয়, তখন ওই ডিগ্রিটা বলতে হয়। সে আমি যদি সেলসিয়াস স্কেলে বলি ১০ ডিগ্রি সেলসিয়াস, অথবা আমি যদি ফারেনহাইটে বলি, তাহলে হয়তো আমি বললাম যে ৯০ ডিগ্রি ফারেনহাইট। ঠিক একইভাবে কেলভিন স্কেলেও যদি আমি বলি, তাহলে সে হচ্ছে ১৫০ ডিগ্রি কেলভিন। এভাবে। মানে স্কেল গুলার আগে ওই যে তাপমাত্রাটা ডিগ্রি দিয়ে বলতে হয়। তো ৩ টা স্কেল, এবং এই ৩ টা স্কেলের কিন্তু ভিন্নতা আছে। আ এবং দেখা গেছে যে আ কোনো তাপমাত্রা পরিমাপ করা হয় সেলসিয়াস স্কেল দিয়ে, কোনো তাপমাত্রা পরিমাপ করা হয় ফারেনহাইট, আবার কোনো তাপমাত্রা পরিমাপ করা হয় কেলভিন দিয়ে। আ এবং সেটা যে স্কেলেই পরিমাপ করা হোক না কেন, আ মানে ওই প্রত্যেকটা থেকে কিন্তু কনভার্ট করা যায় বা রিলেশন আছে। মানে আমি বলতে চাচ্ছি, আ আপনারা কি জানেন যে মানবদেহের তাপমাত্রা কোন স্কেলে পরিমাপ করা হয়? স্যার এটা ফারেনহাইট। ফারেনহাইট, রাইট। আবার এমনিতে এই যে বায়ুর উষ্ণতা বা তাপমাত্রা, এটা কিন্তু পরিমাপ করা হচ্ছে সেলসিয়াসে। যেমন এই যে আমরা এখন বলি যে আ অলমোস্ট ঢাকার তাপমাত্রা হয়তো ৪০ ডিগ্রি হয়ে গেছে। মানে ৪০ ডিগ্রি, এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে পরিমাপ করা হয়। তো অ্যা যে স্কেলে পরিমাপ করা আ হোক না কেন, আ মানে একটা স্কেল থেকে আরেকটা স্কেলে কিন্তু নেওয়া যায় আরকি। মাপটাকে নেওয়া যায়। ওই অনেকটা হচ্ছে আমাদের যেমন রেগুলার স্কেলে যেমন ইঞ্চি থাকে, সেন্টিমিটার থাকে, মিলিমিটার থাকে, এরকম আরকি বিষয়টা। এই ৩ টা স্কেলেই পরিমাপ করা যায় তাপমাত্রা। তো আ এখন আ একটু আরেকটু বলি, সেটা হচ্ছে যে মানে কোন ধরনের তাপমাত্রা কোন স্কেল দিয়ে মাপা হয়। সাধারণত যেমন এই যে আপনারা জানেন, এই যে বায়ুর তাপমাত্রা বা উষ্ণতা, সেটা সেলসিয়াস স্কেলে মাপা হয়। মানবদেহের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে মাপা হয়। আবার হচ্ছে আ রেফ্রিজারেটরের তাপমাত্রাটা আপনি কেলভিন স্কেলেও মাপতে পারেন। কোন সমস্যা না, অথবা সেলসিয়াস স্কেলেও মাপতে পারেন। ২ টাতেই চলে। এবং আ ওইখান থেকেই কিন্তু আপনারা হয়তো জানেন যে ক্যালভিনেটর নামে কিন্তু একটা রেফ্রিজারেটর আছে। ক্যালভিনেটর। এটা আমেরিকান ব্র্যান্ড। অ্যা ওই রেফ্রিজারেটরের নামটা কিন্তু কোম্পানি আসলে এখান থেকেই দিয়েছে আরকি। যে ক্যালভিন থেকে ক্যালভিনেটর।
নামটা এখান থেকেই দিয়েছে আর কি। তো যাই হোক, তো আমরা বুঝতে পারলাম যে তাপমাত্রা হচ্ছে আসলে কোনো বস্তু কতখানি উষ্ণ সেই উষ্ণতাটা বোঝার জন্য আহ, যে পরিমাপ সেটাই হচ্ছে আসলে তাপমাত্রা, আর পরিমাপ করার জন্য হচ্ছে 3টা স্কেল ব্যবহার করা হয়। তো এটার মাধ্যমে আসলে কি বোঝা যায়? এটার মাধ্যমে বোঝা যায় যে গড় গতি শক্তি কত। ওই যে প্রথমে যেমন তাপের ক্ষেত্রে আমরা বললাম যে তাপ মানে হচ্ছে আসলে পদার্থের অণুগুলোর গতি। তো এখন অণুগুলোর গতি যত বৃদ্ধি পাবে ততই তাপের পরিমাণটা বৃদ্ধি পাবে। আর তাপের পরিমাণ বৃদ্ধি পেলে কিন্তু তাপমাত্রাও বৃদ্ধি পাবে। তো সেজন্য ওই তাপমাত্রার মাধ্যমে আসলে বোঝা যায় যে এভারেজ ওখানে অণুগুলোর গতিশক্তি কত। মানে এভারেজ যে গতিশক্তি ওইটাই হচ্ছে আসলে তাপমাত্রা। এখন আমরা একটু দেখি যে তাপের প্রভাব কি, মানে তাপের ফলে আসলে কি হয়। সিম্পলি হচ্ছে তাপের প্রভাব হলো এটা একটা পদার্থকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করতে পারে। অর্থাৎ কঠিন থেকে তরলে নিতে পারে, তরল থেকে বায়বীয়তেও নিতে পারে। এক্সাম্পল হচ্ছে যেমন ধরেন বরফ, এটা হচ্ছে পানির কঠিন রূপ। ওইটাতে যদি আপনি তাপ প্রয়োগ করেন তখন এটা গলে আস্তে আস্তে তরল হয়ে যাবে, মানে পানি। যদি ওই পানিতে আরো তাপ প্রয়োগ করেন তখন কি হবে? তখন এটা বাষ্পায়িত হবে, মানে বায়বীয়। তাহলে এই যে 3টা অবস্থায় পরিবর্তিত হলো তাপ প্রয়োগের ফলে। এটা আমি সহজ এক্সাম্পল হিসেবে দিলাম। এছাড়াও আপনারা আহ, যেমন ধরেন মোমবাতি শক্ত, এটাকে যদি আপনি পোড়ান তখন তরল গলবে। তারপর হচ্ছে যত এটা গলতে থাকবে কিছুটা মোম কিন্তু বাষ্পাকারে উড়ে যায়। সম্পূর্ণ মোম উড়ে যায় না, কিছুটা উড়ে যায়, আর কিছুটা আবার ওই মোম তরল অবস্থা যেটা থাকে ওইটা আবার যখন তাপমাত্রা কমে যায় তখন এটা শক্ত হয়ে যায়। তো যাই হোক, আহ, মূলত মানে বোঝা যাচ্ছে যে তাপের প্রভাবে পদার্থের অবস্থার পরিবর্তন হতে পারে। একটা টার্ম ত্রৈধ বিন্দু। বিন্দু কি? ত্রৈধ মানে হচ্ছে 3। ওই যে 13 রাস্তা আমরা যেরকম বলি 3 রাস্তার মোড়, এরকম ত্রৈধ মানে হচ্ছে আসলে 3টা অবস্থা। তো এখানে বলা হচ্ছে যে নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় পানি 3 অবস্থাতেই, অর্থাৎ বরফ, পানি এবং জলীয় বাষ্পে অবস্থান করতে পারে তাকে বলা হয় পানির ত্রৈধ বিন্দু। ইন্টারেস্টিং। মানে এটা এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রায় আহ পানি 3টা অবস্থাতেই অবস্থান করতে পারে, মানে বরফ, পানি এবং জলীয় বাষ্প। ওই তাপমাত্রাটাকে বলা হয় আহ ত্রৈধ বিন্দু। তো এই ত্রৈধ বিন্দু বা ওই টেম্পারেচারটা এমনি সহজে আপনারা দেখতে পাবেন না। এটা রেফ্রিজারেটরের ক্ষেত্রে পাওয়া যায়। সেক্ষেত্রে আপনাকে হয়তো কয়েক ঘন্টা রেফ্রিজারেটরের কাছে দাঁড়া থাকতে হবে, তাইলে ওই অবস্থাটা পেতে পারেন। এবং বিশেষ করে রেফ্রিজারেটরের যে রেগুলেটর থাকে এটা এটা তো ঘরের মহিলারা মানে খুব ভালো ইউজ এটা জানে যে কত দিয়ে রাখলে মোটামুটি স্বাভাবিক আর কি। এখন এই রেফ্রিজারেটর রেগুলেটর সম্পর্কে একটু বলি। এটা ফিজিক্সেরও পার্ট, বা যেহেতু তাপ নিয়ে পড়াচ্ছি, যে গরমকাল এবং শীতকাল এই 2টা সময় কিন্তু রেফ্রিজারেটর রেগুলেটর 2টা অবস্থানেই রাখা উচিত। কারণ এই রেফ্রিজারেটরটা যদিও ইলেকট্রিক্যাল একটা ডিভাইস, এবং বলতে পারেন যে এটা তো ভিতরে জিনিসপত্রকে ঠান্ডা রাখতেছে। তো এটা আমি একই জায়গায় রাখলে সমস্যা কি? না, একই জায়গায় রাখলে সমস্যা হলো যে আপনার ইলেকট্রিসিটি কনজাম্পশন ডিপেন্ড করতেছে এটার উপরে। অর্থাৎ ঠিক এয়ার কুলারেরও একই ব্যাপার। মানে আপনি টেম্পারেচারটা কততে রাখলে আপনার ইলেকট্রিসিটি বেশি কনজিউম হবে বা কত রাখলে কম কনজিউম হবে সেটা একটা ব্যাপার আছে। এট দ্য সেম টাইম যে আপনার রেফ্রিজারেটর বা এয়ার কুলারের লাইফ, এট দ্য সেম টাইম রেফ্রিজারেটরে যে সমস্ত জিনিসপত্র থাকতেছে সেগুলোরও একটা বিষয় আছে। এটা কেন? এটা হচ্ছে বাইরের এনভায়রনমেন্টের উপর ভিত্তি করে। মানে বিষয়টা হলো এরকম, ধরেন এখন হচ্ছে গরমকাল। এখন গরমকাল হিসেবে কি এভারেজ একটা বাইরের তাপমাত্রাটা হচ্ছে কিন্তু একটু বেশি। এখন ধরেন আপনি যদি এয়ার কুলার চালান, স্বাভাবিকভাবে দেখা যাবে যে আপনি 24, 25, ইভেন 22ও আপনি চালাইতে পারেন। যে বাইরে থেকে এসে দেখা গেল যে গরম,
আপনি রুমে ঢুকেই দরজা টরজা বন্ধ করে দিয়ে আপনি হয়তো 22 দিলেন বা তারপরে 24 পর্যন্ত গেলেন। তো এই আপনি যে 22 দিলেন বা 24 দিলেন এতে এয়ার কুলার কি করতেছে? বা এয়ার কুলারের যে কম্প্রেসার কি করতেছে? কম্প্রেসার ততক্ষণ পর্যন্ত ফোর্সলি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার রুমের টেম্পারেচার ওই 22 ডিগ্রিতে না যাবে। যদি 22 এ দেন তাহলে 22 ডিগ্রিতে না যাবে যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত কিন্তু কম্প্রেসার ফোর্সলি চলতে থাকবে। এখন আসেন যে এই যে এখন গরমকাল, এই গরমকালে স্বাভাবিকভাবে আপনার রুম টেম্পারেচারটাকে 22 এ নিতে গেলে তো আপনাকে 22 এ দিতেই হবে। নতুবা হয়তো আপনি আপনার ফিলিংটা বা আপনি যে স্বস্তি বোধটা আপনি করবেন না। বা 24 এ দিতে হবে। তো সেই ক্ষেত্রে কম্প্রেসর যেহেতু বাইরের হয়তো স্বাভাবিক তাপমাত্রা হয়ে আছে 32। আপনি যখন এয়ার কুলার চালাচ্ছেন তখন 32 হয়তো আপনার রুমের টেম্পারেচার হয়ে আছে। তো এই 32 থেকে আপনার রুমের টেম্পারেচারটাকে 24 বা 22 এ নিতে গেলে কম্প্রেসর কিন্তু অনেক বেশি কাজ করতে হবে। তার মানে কি আপনার ইলেকট্রিসিটি কনজাম্পশন ও বেশি হবে, কম্প্রেসরও কিন্তু অনেক বেশি কাজ করতে হবে। ঠিক সেম ভাবে রেফ্রিজারেটরও যদি আপনি মনে করেন এখন গরমকাল সে রেফ্রিজারেটর বিভিন্ন ব্র্যান্ডের রেফ্রিজারেটর বিভিন্ন রকম থাকে, কোনোটাতে 7 পর্যন্ত থাকে, কোনোটাতে 4 পর্যন্তও থাকে। মানে এক এক ব্র্যান্ড এক রকম ইয়ে থাকে। সেটা আপনারা ম্যানুয়াল পড়লে দেখবেন। আহ সেই ক্ষেত্রে মানে যেটাই থাকুক না কেন আপনি গরমকালে আসলে 3 পর্যন্ত বা 3.5 পর্যন্ত আপনি দিতে পারেন। কারণ হচ্ছে বাইরের টেম্পারেচার হাই। আর তখন দেখা যাবে যে রেফ্রিজারেটর তার ভিতরের জিনিসগুলো কি এটা আলাদা একটা জগৎ হিসেবে রাখবে এবং সেখানে টেম্পারেচারটাকে ওই টেম্পারেচার না রাখলে জিনিস নষ্ট হবে। তাই আপনি এটা দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে শীতকালে কি করবেন? শীতকালে কিন্তু ওই টেম্পারেচারে রাখার দরকার নাই। শীতকালে আপনি আরো কমে রাখলেও কোনো সমস্যা নেই। আপনি ২ ও রাখতে পারেন। কারণ আল্টিমেটলি বাইরের টেম্পারেচার কম। কাজেই তখন আপনি যদি ওই দেখা গেছে একই ইয়েতে রেখে দেন, তখন কি হবে? তখন আপনার রেফ্রিজারেটর কনজাম্পশন বেশি হবে ইলেকট্রিসিটি, আপনার বিদ্যুৎ বিল বেশি হবে, আপনার রেফ্রিজারেটর বেশি, বেশি কাজ করবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে রেফ্রিজারেটর কিন্তু কন্টিনিউয়াস চলে না। মানে সে যে টেম্পারেচার সেট করা থাকে ওই টেম্পারেচার পর্যন্ত যাওয়ার পর অফ হয়ে যায়। আবার কিছুক্ষণ অফ থাকার পর যখন টেম্পারেচারটা একটু বেড়ে যায় ভিতরে তখন আবার চালু হয়। আপনার এয়ার কুলারেরও কিন্তু এই ফাংশন গুলো আছে। যে আপনি যদি অটো দিয়ে রাখেন তাহলে কিন্তু এই যে অন অফ হতে থাকবে। আর যদি আপনি ফিক্সড দিয়ে রাখেন তাহলে আপনি সারা রাত চালালে একটা সারা রাত কন্টিনিউ চলতেই থাকবে। তখন আপনার বিদ্যুতের বিল আসবে মনে করেন এসিতেই বিল চলে আসবে ২,০০০ টাকা মাসে। এটা হচ্ছে ব্যাপার। আরো অনেকগুলো টেকনিক আছে জায়গার মধ্যে দিয়ে গেলাম না। আমি মূলত যেটা বলতে চাচ্ছি যে ত্রৈধবিন্দু হচ্ছে ঐরকম একটা তাপমাত্রা যেই তাপমাত্রা পানির ৩টা অবস্থায় থাকতে পারে। এটাকে ত্রৈধবিন্দু বলা হয়। তো তাপমাত্রার আহ, প্রভাব নিয়ে যদি বলতেছি, একটা প্রভাব আমরা দেখলাম যে তাপমাত্রার প্রভাবে পদার্থের অবস্থার পরিবর্তন হতে পারে। আরেকটা দেখি মানে ফিজিক্সের অ্যাঙ্গেল থেকে সেটা হচ্ছে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে পরিবাহীর আহ, তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। এটা ভুল আছে। এটা উল্টা হয়ে গেছে। তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ হ্রাস পায়, প্রবাহ বৃদ্ধি পায় পরিবাহীর। তাপমাত্রা বৃদ্ধি পেলে এটা উল্টা হয়ে গেছে। মানে তাপমাত্রা যদি বেড়ে যায় আহ সেক্ষেত্রে প্রবাহ বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? তাপমাত্রা বৃদ্ধি পেলে পদার্থের অণুগুলোর কম্পন বেড়ে যায় এবং অণুগুলোর কম্পন যদি বেড়ে যায় তাহলে প্রবাহ বৃদ্ধি পাবে। আর প্রবাহ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে রোধ কমে যাওয়া। এখানে এটা উল্টো হয়ে গেছে। মানে তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ হ্রাস পাবে আর তাপমাত্রা হ্রাস পেলে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। জাস্ট উল্টা হবে আর কি। তো এটা কিন্তু একটা প্রভাব। আহ তার মানে হচ্ছে আপনার একটা জিনিস এখন এটা কম দেখা যায়। কম দেখা যায় এই কারণে যে ওই বিদ্যুতের কেবল গুলোর উপরে এখন কিন্তু এই যে রাবার বা প্লাস্টিক কোটিং আছে, মানে মোড়ানো আছে। আমি বলতে চাচ্ছি বাইরে যে পিলারের তার আগে তো ওই পিলার তার গুলো ছিল সিলভার কালারের এবং দেখাও যেত। যে কারণে ওই যে পাখি টাকি অনেক মারা যেত। এখন কিন্তু উপরে কালো রাবার মোড়ানো আছে। আমি যেটা বলতে চাচ্ছি
যেই কেবলগুলো নাকি ওই যে উন্মুক্ত মানে রাবার মোড়ানো থাকে না, গরমকাল আসলে আপনারা কখনো খেয়াল করছেন কিনা ওই ধরনের কেবল যদি থাকে আরকি। এই গরমকালে দিনের বেলায় ওই তারগুলার আশপাশে দেখবেন যে একটা ঝিলঝিল, ঝিলঝিল মনে হচ্ছে যেন কি যেন উড়ে যাচ্ছে বা একটা হালকা মনে হচ্ছে যে কিছু বাষ্পায়িত হচ্ছে এরকম কিছু একটা দেখা যায় কিন্তু। এটা আসলে কিছুই না। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে ওই যে কেবলের ভিতর দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এবং বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে প্লাস তাপমাত্রা বাইরে প্রচুর। তখন হচ্ছে পরিবাহিত এটা। এটার অনুকম্পন বেড়ে যায় এবং অনুকম্পন বেড়ে যাওয়ার ফলে তখন দেখা যায় কিছুটা বিদ্যুৎ কিন্তু ওই কেবলের বাইরেও কিন্তু মানে ইলেকট্রন চলে আসে। এবং ওই যে আপনারা এই কথাটা আগে শুনছেন কিনা যে বিদ্যুতের তারের কাছ দিয়ে কোনো পাখি উড়ে যাওয়ার সময় বিদ্যুতের তার টেনে নিয়ে যায়। আসলে টেনে নিয়ে যায় না। যেহেতু ওই তার স্পর্শ করতে হয় না। ওটার কাছাকাছি গেলেই কিন্তু ওই ইলেকট্রনের টাচ চলে আসে। এটা হচ্ছে তাপমাত্রার কারণে এবং গরমকালে এটা বেশি হতো। তো এখন যেহেতু আ মানে রাবার দিয়ে মোড়ানো থাকে এটা অনেক কমে আসছে। যাক এখানে আমি মেসেজটা দিতে যাচ্ছি। একটা যেমন তাপমাত্রার প্রভাবে আমরা পেয়েছি যে পদার্থের অবস্থার পরিবর্তন হয়। আর আরেকটা আমরা দেখলাম যে তাপমাত্রা বৃদ্ধি পেলে হচ্ছে কোনো পরিবাহীর প্রবাহ বৃদ্ধি পায় এবং রোধ হ্রাস পায়। প্রবাহ বৃদ্ধি পেলে তো রোধ কমে যাবে। আর যদি তাপমাত্রা কমে যায় তাহলে রোধ বৃদ্ধি পায়, প্রবাহ আ হ্রাস পায়। উল্টা। তো এটা একটা প্রভাব। এইবার আসি আমরা আস্তে, আস্তে একটু হেলথ এর দিকে যাচ্ছি। থার্মোমেট্রি কি? আ থার্মোমেট্রিটা হচ্ছে আসলে বিষয় বা সাবজেক্ট। ওই যে থার্মোমিটার হচ্ছে ডিভাইস আর থার্মোমিটার ডিভাইস কিসের ডিভাইস? যে ডিভাইসের মাধ্যমে তাপমাত্রা পরিমাপ করা যায়। আর থার্মোমেট্রি হচ্ছে যে বিদ্যা বা বিজ্ঞানের যে শাখা এই সমস্ত তাপমাত্রা পরিমাপের বিষয় নিয়ে বা থার্মোমিটার নিয়ে বা পাইরোমিটার নিয়ে আলোচনা করে বা গবেষণা করে বা এগুলো ডিজাইন সম্পর্কে আলোচনা করে সেই বিদ্যা বা সেই শাখাটাকে বলা হয় থার্মোমেট্রি। যেমন ওই যে আমরা ছোটবেলায় পড়ছি না trigonometry, trigonometry, trigonometry-র ইংলিশ হচ্ছে trigonometry। অ্যা মানে আসলে ওইটার কাজ কি? ওটার কাজ হচ্ছে আমরা trigonometry-তে দেখছি ওই যে sin, tan, cos, theta এগুলা ছিল। আসলে মূলত ওইগুলা পরিমাপক। কিন্তু মূল কাজ হচ্ছে ওই যে ৩ কোণা যেকোনো জিনিসের পরিমাপ করা। এইজন্য এটা ত্রিকোণমিতি। ইংলিশ হচ্ছে trigonometry। ঠিক একইভাবে এখানে থার্মোমেট্রি মানে হচ্ছে এই থার্মোমিটার, পাইরোমিটার বা তাপমাত্রা এগুলো নিয়ে আলোচনা করে। এটা হচ্ছে বিষয়। এটাকে বলা হয় থার্মোমেট্রি। এখন আমি এখানে ওই যে কিছু থার্মোমিটারের আ প্রকার দেখাচ্ছি। সেটা হলো আ থার্মোমিটার আগে দেখি আমরা কয় ধরনের আছে। যেমন ডিজিটাল স্টিক থার্মোমিটার আছে, কান বা টাইম পেনিক থার্মোমিটার আছে, ইনফ্রারেড থার্মোমিটার আছে, স্ট্রিপ টাইপ থার্মোমিটার আছে, পারো থার্মোমিটার আছে। তার মধ্যে হয়তো আপনারা কয়েকটা আ নিজ চোখে দেখেছেনও। আমি তারপর একটু বলি। ডিজিটাল স্টিক থার্মোমিটার যেটা, এটা হচ্ছে আসলে কিছুই না। ডিজিটাল থার্মোমিটার যেটা ডিসপ্লে থাকবে এবং ওই যে ডিজিটাল ওয়াচের মতো ওখানে টেম্পারেচারটা শো করবে ডিজিটাল ঘড়ির মতো। তো এটা আ আমরা যখন আপনারা ডাক্তার হবেন, আ একজন পেশেন্টের আ ধরেন আপনার কাছে আসলো জ্বর নিয়ে। তো জ্বরটা যদি মাপেন তাহলে কোথায় মাপবেন? এটাও আপনারা অলমোস্ট জানেন যে আমরা জিহ্বার নিচে অথবা বগলের নিচে এই ২ জায়গায় অ্যা থার্মোমিটার দিয়ে জ্বর মাপি। তো যেটা বগলের নিচে বা বাহুর নিচে মাপা হয় সেটা ডিজিটাল থার্মোমিটার ৩ মাসের কম বয়সী শিশুদের জন্য পছন্দের পদ্ধতি। আ কারণ হলো কি যে ওরা তো বাচ্চারা এমনিতেও একটু মানে ওই সমস্ত ডিজিটাল জিনিসগুলোকে পছন্দ করে। তো একটা হচ্ছে ত্বক শুকিয়ে গেলে বগলের মাঝখানে থার্মোমিটার টিপে রাখুন। এটা হচ্ছে যখন আপনি কোনো শিশুদের কিন্তু টেম্পারেচার নেওয়া একটু কঠিন। তারপর আমি বলব যে ওই ক্ষেত্রে কি করবেন? সেটা শিশু হোক, বৃদ্ধ হোক, যাই হোক। ত্বক শুকিয়ে গেলে বলা হচ্ছে কেন? যে অনেকে বগলের নিচে ঘামে, শিশুরা অনেক সময় ঘামে। তো এটা শুকানোর পরে নিতে হবে। নতুবা রিডিংটা আপনি ঠিক পাবেন না। কারণ ডিজিটাল এই যে থার্মোমিটার বলেন, তারপরে হচ্ছে উম আমরা যে ব্লাড প্রেশার মাপি, স্পাইরোগ্রামিটার ওইটাও ডিজিটাল আছে। এই এগুলা কিন্তু সেনসিটিভ এবং অনেকের মুখে শুনবেন যে ডিজিটাল এগুলো ডিভাইস গুলা দিয়ে মাপ সঠিক পাওয়া যায় না। এটা আসলে ডিভাইসের দোষ না। আপনি যদি ভালো মানের ডিজিটাল ডিভাইস ইউজ করেন, খুবই সঠিক মাপ পাবেন। কিন্তু সেটা হচ্ছে আপনার মাপতে জানতে হবে। এই যে ডিজিটাল
মানে প্রেসারের মেশিন, মানে মেশিনের বিরুদ্ধে দেখবেন যে 100 জনের মধ্যে 90 জনে বলবে যে না, ডিজিটাল প্রেসারের মেশিন দিয়ে প্রেসার রিডিং ঠিক পাওয়া যায় না বা রিডিং ঠিক দেয় না। কিন্তু আমি উল্টাটা বলবো। তার কারণ হচ্ছে, বরং যেটা ম্যানুয়াল আপনার প্রেসার মাপার সময় দেখছেন যে এই হাতের যে কোনোর এখানে হচ্ছে একটা ব্যান্ড আগে মোড়ানো হয়, তারপরে হচ্ছে পাম্প করা হয় এবং ওখানে একটা কিন্তু স্টেথোস্কোপ দিয়ে কানে লাগিয়ে রাখা হয়। এখন স্টেথোস্কোপ দিয়ে কানে লাগিয়ে রাখা হয় কেন? ওখানে ২ টা বিট পাওয়া যায়। হ্যাঁ, এই যে সিস্টেলিক এবং ডায়াস্টলিক, মানে প্রেসার উপরেরটা এবং নিচেরটার জন্য। তো ওই ২ টা বিট কানে যেই মানে পাম্প করে ওখানে একটা মিটার আছে, ছেড়ে দেওয়া হয় এবং ঘড়ির কাঁটার মধ্যে ঘুরতে থাকে। ওই যেখানে ফার্স্ট দাগে বাড়িটা মারি কাঁটাটা এবং একটা ধুপ করে আওয়াজ হয়, ওটা হচ্ছে উপরেরটা। তারপরে আবার কমতে, কমতে নিচে এসে আরেকটা বাড়ি দেয়, নিচেরটা। এখন আমার কথা হচ্ছে, এই যে শোনা, হ্যাঁ? বা ম্যানুয়ালি এই যে ঘুরে মাপা হলো ওখানে, ওখানে তো অনেক ধরনের এরর থাকতে পারে। আপনি শোনাতেও একটু বেশ কম হইতে পারে। বা আপনি যে ঘুরাচ্ছেন ওখানেও তো ১৯-২০ হতে পারে। তাইলে আপনি কি করে বলবেন যে ওটা 100% ঠিক? বরং ডিজিটালটা আমি বলব যে, যদি আপনি সঠিকভাবে মানে মাপা সিস্টেমটা যদি আপনার জানা থাকে এবং সঠিকভাবে মাপেন, বরং ওইটা ঠিক। তার কারণ হচ্ছে ওখানে একেবারে দেখবেন যে আপনি প্রেশার মাপলে ওই দেখবেন যে ম্যানুয়ালি ডাক্তাররা যখন প্রেশার মাপে, কোনো ডাক্তারকে আপনি বলতে শুনবেন না যে হ্যাঁ, প্রেশার উপরেরটা হচ্ছে ১৬০ ডিগ্রি আর নিচেরটা হচ্ছে হয়তো কি বলবো ৯৩ ডিগ্রি। এটা কিন্তু কাউকে বলতে শুনবেন না। দেখবেন যে সব ৫ অথবা ১০ এর ঘর দিয়ে বলতেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওই যে ওটা তো ওনারা মেজারমেন্টটা নিতে পারে না। কানে যে শুনতেছে ওটা তো একুরেট মেজারটা নিতে হবে। বাট আপনি ডিজিটালও পাবেন। ডিজিটালটা যদি কারো এমন হয় যে ১২৮ ডিগ্রি উপরেরটা, সেটাও আপনি ডিজিটালে দেখতে পাবেন ১২৮ ডিগ্রি। কিংবা যদি এমন হয় যে ১৩১ ডিগ্রি, সেটাও আপনি দেখতে পাবেন। বাট ম্যানুয়ালি কিন্তু সেটা যেহেতু আমরা মানুষ, শোনা এবং হচ্ছে ওখানে ঘোরা তো ১৯-২০ হতে পারে। এজন্য করে কি এভারেজ বলে দেয় হয়তো। হয়তো ওখানে পাওয়া যাচ্ছে ১২৯ বা ২৮, এখন এটা শিওর না। হয়তো বলে দিল যে হ্যাঁ, লিখতেছে প্রেসক্রিপশন ১৩০ ডিগ্রি উপরেরটা। সেজন্য আমি বলতে চাচ্ছি যে ওই কথাটা আসলে ঠিক না। যে না, এখনকার ডিজিটাল আ মেশিন রং রিডিং দেয়। এটা আসলে মেশিনের দোষ না। এটার দোষ হচ্ছে যিনি মাপতেছেন তার ভুল থাকতে পারে। সেটা হচ্ছে যে তিনি মাপার সিস্টেমটা সঠিক সিস্টেমটা জানা নাই। এবং সঠিক সিস্টেমটা যদি আপনার জানা থাকে এবং আপনি যদি একুরেট হিসেবে মাপেন, একুরেট রিডিং পাবেন। এবং সেই সাথে আরেকটাও ব্যাপার আছে। আপনার মেশিনটাও কিন্তু ওই ভালো মেশিন হতে হবে। কারণ সস্তা দামের মেশিনও পাওয়া যায় মার্কেটে, আবার ভালো প্রফেশনাল মেশিনও পাওয়া যায়। এখন আপনি যদি ভালো প্রফেশনাল মেশিন দিয়ে সঠিক যে নিয়ম সেটা মেনে আপনি মাপেন, তাহলে কিন্তু একদম সঠিক রিডিং পাবেন। একেবারে ওই যে যেটা বললাম যে অমিল টাইপের রিডিং থাকলে সেটাই আসবে। সেটাই পাবেন আপনি। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে ত্বক শুকিয়ে গেলে আ থার্মোমিটার লাগাবেন এই কারণে যে ওখানে যদি ঘাম থাকে তাহলে একটু হেরফের হইতে পারে। তবে শিশুর হাত নিরাপদে তাদের শরীরের বিরুদ্ধে রাখুন। মানে হচ্ছে শিশুরা তো হাত কন্টিনিউয়াসলি নাড়াতে থাকে। তো যদি আপনি বগলের নিচে দিলেন থার্মোমিটার, হাত নাড়াচ্ছে, তাহলে রিডিং আপনি ঠিক পাবেন না। তারপর হচ্ছে ডিজিটাল থার্মোমিটার যেহেতু আ সেক্ষেত্রে এটা অফ অন এর ব্যাপার আছে। তো বলা হচ্ছে যে ওখানে এটাকে ঠিকভাবে প্লেস করে আ আপনাকে ইয়েটা চালু করতে হবে। এখন একটা ব্যাপার আছে যে আপনি থার্মোমিটার দিয়ে যখন রিডিং নিবেন, এখানেও তো হেরফের হয়। যে আপনি কতক্ষণ থার্মোমিটারটা ওখানে প্লেস করে রাখবেন। এটাও কিন্তু একটা বিষয়। এখন যদি আপনি দিয়ে দেখা গেল যে ৩০ সেকেন্ড পরে থার্মোমিটার নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়ালি রিডিং পাবেন না। সেই সময়টা আপনাকে জানতে হবে যে আপনি কতক্ষণ পর্যন্ত থার্মোমিটারটা প্লেস করে রাখবেন। আচ্ছা, এটা গেল যদি আপনি বগলের নিচে দিয়ে মাপেন। জিহ্বার নিচে ইয়ে করতে গেলে কিভাবে মাপবেন? সেটা আপনার মুখে চাপড়ে নেওয়ার জন্য ২০ মিনিট আগে ওই যে আপনার শিশুর যদি মাপেন আরকি, তাহলে তার খাওয়া বা পান করার জন্য গরম বা ঠান্ডা কিছু নেই, তারপরে করুন। মানে হচ্ছে আপনি করলেন কি, শিশুকে দুধ খাওয়ানোর পরেই সাথে, সাথে আপনি মাপলেন। তখন কিন্তু আপনি রিডিং ঠিক পাবেন না। কারণ দুধ খেলে পরে তখন ওই যে মুখে টেম্পারেচারটা একটু তখন বেশি থাকে। তার মধ্যে জিহ্বার নিচে দিয়ে মাপতেছেন, তাহলে হবে না। অথবা আপনি ঠান্ডা ঠান্ডা পানি খাওয়ায় তারপর মাপলেন, তাহলে তো ঠিক রিডিং পাবেন না। এজন্য কমপক্ষে ২০ মিনিট আগে বা পরে মাপতে হবে। আর হচ্ছে থার্মোমিটারটা যে প্লেস করবেন, ওই যে পারদের যে মাথাটা থাকে ওটা ঠিকভাবে জিহ্বার নিচে রাখতে হবে। এবং জিহ্বার নিচে রেখে যার জিহ্বার নিচে রাখলেন তাকে বলতে হবে জিহ্বাটা আস্তে করে রাখুন এবং জিহ্বাটা যেন নাড়াচাড়া না করে। যদি জিহ্বা নাড়াচাড়া করে তাহলে কিন্তু রিডিং ঠিক পাবেন না। কারণ পারদ তো নাড়াচাড়া করলে তাপ
তাপমাত্রা যদি হেরফের হয় ওখানে, তখন পারত ওঠানামা একটু বেশ কম হয়ে যাবে। এবং মুখ বন্ধ করে রাখতে হবে, মুখ খুলতে পারবে না। তবে সেটা স্বাভাবিক। আবার জোরে চাপ দিলে দেখা যাবে যে কাঁচের জিনিস হলে এটা ভেঙে যেতে পারে, মানে কাঁচের থার্মোমিটারও তো আছে। আমি দুইটার কথা ক্ষেত্রেই বললাম। আর আরেকটা হচ্ছে যে অবশ্যই মুখে যখন থার্মোমিটার ইউজ করবেন, ওই থার্মোমিটারের পারদ অংশটা এই অ্যালকোহল প্যাড দিয়ে পরিষ্কার করে নিবেন, এটা অর্থ জীবাণুমুক্ত করে নিবেন। কারণ একই থার্মোমিটার আপনি দেখা গেল একাধিক পেশেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো ক্ষতিকারক জীবাণু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমরা এই ডিজিটাল স্টিক থার্মোমিটার দিয়ে এভাবে মাপবো। ও এই ক্ষেত্রেও আপনি ডিজিটাল স্টিক থার্মোমিটার যদি আপনি ইউজ করেন মুখেও, তখনও আপনি এটাকে প্লেস করার পর অন করবেন, আগে না, আগে অন করলে কিন্তু রিডিং ঠিক পাবেন না। কান বা টাইম পেনিং থার্মোমিটার, এটা হচ্ছে সাধারণত ছোট শিশুর ক্ষেত্রে ওই যে বগলে বা মুখে প্লেস করা খুবই কঠিন, কারণ এরা হাত ঠিক মতো রাখে না, নাড়াচাড়া করে, আর মুখে তো আরো কঠিন। সেক্ষেত্রে আপনি কান থেকেও কিন্তু রিডিং নিতে পারেন। কান তো আর নাড়াচাড়া করতে পারবেন না, সেজন্য কান থেকেও কিন্তু রিডিং নিতে পারেন। এক্ষেত্রে ভিতরের দিকে মুখ করে ওই যে থার্মোমিটার যে মাথাটা, ওটা কানের মানে উপরের অংশ একটু মোড়ানোর মতো থাকে, তো ওখানে আপনি রাখবেন, রেখে তারপর থার্মোমিটার অন করবেন। এবং ওই ডিজিটাল থার্মোমিটার কিন্তু বিপ দেয়, যখন ইয়ে হয় শেষ হয়ে তখন বিপ দেয়। তো ওই বিপটা শোনার পরে হচ্ছে আপনি অফ করে দিবেন, এবং সেক্ষেত্রে আপনি সঠিক রিডিংও পাবেন। এটা হচ্ছে কানের থার্মোমিটার যদি ইউজ করেন। আর ইনফ্রারেড থার্মোমিটার, এটা বিশেষ করে করোনার সময় আপনারা দেখছেন প্রচুর, যেহেতু করোনাতে টাচ করা যেত না, এই কারণে ওই যে দূর থেকে কপালের দিকে আহ, মারা হয়। এটা কি মারা হয় আসলে, একটা রে যায়, রে গিয়ে ওই রেটা কপালে বাধা পেয়ে আবার ফিরে আসে। এটা হচ্ছে ইনফ্রারেড, ফিরে এসে সেন্সরের মাধ্যমে টেম্পারেচারটা রিড করে। এবং ইনফ্রারেড থার্মোমিটারের সাহায্যে আপনি শিশুদেরও রিডিং নিতে পারেন। যদি দেখা যায় যে আপনি মানে বগলের নিচে অথবা মুখে অথবা কানে কোনোভাবে নিতে পারছেন না, তাহলে ইনফ্রারেড থার্মোমিটার ইউজ করতে পারেন। আর স্ট্রিপ টাইপ থার্মোমিটার আছে, যে পাতলা স্ট্রিপের মতো, এটা কপালে, এই যে ব্যান্ডেজের মতো আর কি, আপনি এটা কপালের মধ্যে বসাই দিবেন, তারপর নির্দিষ্ট সময় পরে এটা আবার নিয়ে আসলেই হবে, ওখানে রিডিং পাবেন। আর পারদ থার্মোমিটার ব্যবহার করবেন না, মানে বলা হচ্ছে যে মার্কারি ইন গ্লাস থার্মোমিটার গুলি কয়েক বছর ধরে হাসপাতাল ব্যবহার করা হয়নি, এবং সাধারণত আর কিনতে পাওয়া যায় না। তার কারণ হচ্ছে যে এগুলোতে ভেঙে যেতে পারে, আর ওই যে মাপার রিডিং নেওয়ার সময় আপনার যদি হেরফের হয় তাহলে ঠিক রিডিং পাবেন না। এই জন্য এখন বলা হচ্ছে হয় ইনফ্রারেড ব্যবহার করবেন, অথবা স্ট্রিপ টাইপ, অথবা ডিজিটাল। এবং এগুলোতে কোনো আপনার ভয়ের কারণ নাই যে রিডিং ঠিক পাবো না, রিডিং অবশ্যই 100% ঠিক পাবেন, কিন্তু আপনাকে মাপার কৌশলগুলা সঠিকভাবে জানতে হবে। ক্লিনিক্যাল থার্মোমিটার মানে হচ্ছে আমরা যে মানব দেহের তাপমাত্রা নেওয়ার জন্য যে থার্মোমিটার ব্যবহার করে থাকি, এখানে একটা জাস্ট নমুনা ছবি আমি দিয়েছি, আপনারা এটা চিনেন খুব ভালোভাবে। থার্মোমিটার দিয়ে যখন একজন মানুষের তাপমাত্রা মাপবেন, কি করতে হয় জানা আছে আপনাদের? দুইটা প্রশ্ন, একটা হলো যে আপনাদের এটা জানা আছে কিনা যে আমাদের স্বাভাবিক তাপমাত্রা কত শরীরের? হ্যালো, নাই স্যার, জানা নাই। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত থাকে? স্যার জানা নাই আমার। আচ্ছা, তাহলে আমি বলছি, সেটা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। 98.4 ডিগ্রি ফারেনহাইট। আহ এটা হচ্ছে আমাদের স্বাভাবিক তাপমাত্রা। আর যখন এই তাপমাত্রা হচ্ছে বাড়তে থাকে, তখনই আস্তে আস্তে আমরা জ্বর অনুভব করতে শুরু করি। তো সাধারণত 100 ডিগ্রি পর্যন্ত মানে গায়ে গায়ে জ্বর, আর 100 যখন ক্রস করে তখন ভালোভাবে আর কি, মানে কি বলবো, যে কাঁথা কম্বল নিয়ে মুড়ি দিয়ে ফেলে সবাই 101 বা 100-র উপরে গেলে। তো এখন একটা ব্যাপার হলো যে 98.4 ডিগ্রি স্বাভাবিক, তো তাপমাত্রা কি তার নিচে নামতে পারে? হ্যাঁ, যদি আপনার শারীরিক কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তাপমাত্রা কিন্তু আপনার কমেও যেতে পারে। তো তাপমাত্রা কমাটাও কিন্তু ভয়ের, মানে তাপমাত্রা বাড়লে যেমন আমরা জ্বর মানে অসুস্থ মনে করি, তাপমাত্রা কমাটাও কিন্তু অসুস্থতা। তো একটা থার্মোমিটার, ক্লিনিক্যাল থার্মোমিটার, এটা
ওই যে সীমাটা এখানে কত থাকে, মানে দাগ কাটা থাকে তো, এটা রেঞ্জটা কি থাকে? রেঞ্জটা হচ্ছে মানে আমাদের টেম্পারেচার হচ্ছে, আমরা তো ফারেনহাইটে বললাম, এই যে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটা যদি সেলসিয়াসে বলি তাহলে হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সাধারণত ওই থার্মোমিটারে দাগ কাটা থাকবে, যদি সেলসিয়াস স্কেলটা বলি। আর যদি ফারেনহাইট স্কেল বলি তাহলে 94 ডিগ্রি ফারেনহাইট থেকে 108 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত থার্মোমিটারে দাগ কাটা থাকে। 94 ডিগ্রি ফারেনহাইট থেকে 108 ডিগ্রি ফারেনহাইট। এখন বলতে পারেন কেন তার নিচে কেন দাগ কাটা নেই, 94 নিচে নেই কেন নেই? আসলে 94 পর্যন্ত গেলেই তো একজন মানুষের অবস্থা খারাপ, আর তার নিচে যাওয়া মানে সে মনে করেন যে মৃত্যুর দিকে চলে যাওয়া। এই যে মানুষ মারা গেলে কি হয়, শরীর হাত পা ঠান্ডা হয়ে যায়। তো 94 নামা মানে ভয়ের কারণ, কিন্তু যে শরীর ঠান্ডা হয়ে যাবে। তো তার নিচে যাওয়া মানে হচ্ছে অলমোস্ট যা যায় অবস্থা হবে। তো সেই জন্য থার্মোমিটার দরকার হয় না 94 নিচে দাগ কাটা, এই জন্য 94 থেকে শুরু। আর ওই 108 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দাগ কাটা, সেই জন্য 105 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার গেলেই মানুষ উল্টাপাল্টা বলা শুরু করে, মানে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। অলমোস্ট সে মানে কি বলবো যে তার ব্রেন কাজ করে না, অনেকে সেন্সলেসও হয়ে যায়। তো 108 তো এটা অনেক বেশি। যাই হোক, ফারেনহাইট স্কেলে হচ্ছে 94 ডিগ্রি ফারেনহাইট থেকে 108 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত থাকে। আর এটাই সেলসিয়াস স্কেলে যদি আমি বলি 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দাগ কাটা থাকে। এখন আপনাদের হয়তো একটু মনে হতে পারে যে যদি আপনার ঘরে এমন একটা থার্মোমিটার থাকলো যে যেটা হচ্ছে সেলসিয়াস স্কেলে দাগ কাটা। এখন আপনি তো মানে আমাদের তো মানবদেহের আমরা তাপমাত্রা হচ্ছে ফারেনহাইটে জানি, যে আদর্শ তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এখন আপনি মাপলেন, এটা সেলসিয়াসে রিডিং পেয়েছেন, তাহলে ফারেনহাইটে আপনি কি করে বুঝলেন যে কত? এটার জন্য ওই যে দেখেন আমি উপরে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তরের একটা সূত্র বলছি, যে সেলসিয়াস তাপমাত্রাকে 1.8 দিয়ে গুণ করবেন, গুণ করে তার সাথে 32 যোগ করবেন, যোগ করলে যা আসবে ওটাই হচ্ছে ফারেনহাইট রিডিং। মনে করেন আপনি সেলসিয়াসে পাইছেন 36 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 36 ডিগ্রি সেলসিয়াসকে 1.8 দিয়ে গুণ দিবেন, গুণ দিয়ে তার সাথে 32 যোগ করবেন, যোগ করলে যেটা আসবে এটাই হচ্ছে আপনার ফারেনহাইট রিডিং। বুঝতে পারছেন সূত্রটা? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো তাহলে আমার মনে হয় মানে আর কোনো সমস্যা পড়বেন না। যদি কখনো আপনার হাতের কাছে হয়তো থার্মোমিটার পেলেন যে যেটা নাকি সেলসিয়াস স্কেলে, এখন আর সমস্যা পড়ার কোনো কারণ নেই। এইভাবে তখন ফারেনহাইটে রূপান্তর করে নিতে পারবেন। এই তো যদিও আজকে আসলে আমি এগুলো প্রাথমিক জিনিসে আলোচনা করেছি, যে তাপ কি, তাপমাত্রা কি, বা তাপের প্রভাবে কি হতে পারে, আর সেই সাথে একটু থার্মোমিটার সম্পর্কে ধারণা দিয়েছি। তো তাপ কিন্তু এখানেই শেষ না। আমি নেক্সট ক্লাসে তাপ নিয়ে আরো ইন্টারেস্টিং জিনিসগুলা দেখাবো, বলবো আপনাদেরকে। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমি কিন্তু বিষয়টা আসলে পড়াচ্ছিলাম হচ্ছে ফিজিক্স বা পদার্থবিদ্যা, কিন্তু যদিও পদার্থবিদ্যা, কিন্তু আমি যে মানে আপনারা তো সবাই ডাক্তার হতে যাচ্ছেন, ডাক্তার হওয়ার জন্যই পড়াশোনা করছেন, সেই জন্য এটাকে আমি মানে চিকিৎসার সাথে একটু রিলেট করার চেষ্টা করেছি আর কি, চিকিৎসা বিদ্যার সাথে। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তা আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, আর যদি আপনাদের প্রশ্ন না থাকে তাহলে আমি প্রশ্ন করব। আপনাদের কোনো প্রশ্ন নাই? স্যার, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, করেন। স্যার, ওই যে যেটা বললেন, এটা হচ্ছে যে ওই যে তাপমাত্রার বলতে যে তাপের তীব্রতা বোঝায় বা পদার্থের হুম 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 স্কেল, তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন স্কেল ব্যবহার করা হয়, যেমন হুম হচ্ছে সেলসিয়াস, সেলসিয়াস, ফারেনহাইট এবং ফারেনহাইট এবং কেলভিন। হ্যাঁ কেলভিন। হ্যাঁ কেলভিন হ্যাঁ। স্যার, এইখানে হচ্ছে যে উম, মনে মনে ভুলে গেলাম।
মানে আপনি কি কি যেন- এরকম কিছু জানতে চাচ্ছেন যে কোন স্কেলে মানে কোথা থেকে শুরু এরকম কিছু নাকি? না স্যার, আমার এখানে একটা উদাহরণ দিয়েছিলেন আপনি, সেই উদাহরণটা ভুলে গেছি আমি, আসলে লিখে আচ্ছা রাখতে। আমি পিছনের দিকে যাবো মনে পড়বে কিনা দেখেন এখানে। জি স্যার, এখানে একটা আলোচনা করতে যায় আপনার ইয়ে হয়ে গেছিল, ওই যে লাইন অফ হয়ে আমি গেছিল। আমি ইয়ের কথা বলেছিলাম মনে হয় ওই যে যে এক একটা স্কেল দেখা যায় মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্কেল ব্যবহার করা হয় তার মধ্যে আমি বলছিলাম যে যেমন সাধারণত আমাদের দেহের তাপমাত্রা মাপতে গেলে ফারেনহাইট দিয়ে মাপা হয়, তারপর এমনিতে বায়ুর তাপমাত্রা গুলো মাপা হচ্ছে সেলসিয়াস স্কেলে, এগুলো বলেছিলাম আর কি। তারপর বলেছিলাম এই যে ক্যালভিন, এটা হচ্ছে ক্যালভিনেটর নামক একটা রেফ্রিজারেটর আছে, এটা ক্যালভিন থেকে আসলে ওই কোম্পানির নামটা দিয়েছে, আমেরিকান একটা ব্র্যান্ড ক্যালভিনেটর। আচ্ছা এখানে যেহেতু আপনি এই জায়গায় আসছেন আমি একটু আবার বলি, এই যে ক্যালভিন স্কেলের সাথে সেলসিয়াস স্কেলের রিলেশনটা একটু বলি। যখন সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, তখন ক্যালভিন স্কেলে কিন্তু 273 কেলভিন। মানে আপনার সেলসিয়াস স্কেলে যখন 0 ওই বরাবর তখন ক্যালভিন স্কেল হচ্ছে 273 কেলভিন শুরু, মানে তখন 273 চলে আসে। তার মানে ক্যালভিন স্কেলটা কিন্তু সেলসিয়াস হচ্ছে ছোট। তাহলে যদি মনে করেন কোনো একটা বস্তুর তাপমাত্রা এমন হয় যে 10 ডিগ্রি সেলসিয়াস, বা ধরেন আজকে বাতাসের তাপমাত্রা ধরেন 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে যদি আমি বলি যে ক্যালভিন স্কেলে কত হবে, তাহলে কি করতে হবে, ওই যে 273 এর সাথে 10 যোগ করতে হবে। তার মানে ক্যালভিন স্কেলে তখন এটা হবে হচ্ছে 283 ডিগ্রি কেলভিন। বুঝতে পারছি? জি স্যার, এটা বুঝছি, কিন্তু আমি যে প্রশ্নটা করবো স্যার হুম। ভুলে গেছি আসলে। আহ, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। প্রশ্ন যদি আবার মনে পড়ে আপনি লিখে রাখবেন, আমি আবার নেক্সট সপ্তাহে তো ক্লাস নেবো শনিবারে, তখন আমাকে জি আবার স্যার। প্রশ্নটা করবেন, অসুবিধা নেই। আচ্ছা তো আমি এটা হয়তো আপনাদের আহ, জানার জন্য, সেটা হলো এখন তো যেহেতু তাপদাহ চলতেছে, মানে তাপমাত্রা অনেক বেশি, এবং একটা শব্দ অনেকের মুখে শোনা যাচ্ছে বা নিউজ আমি কালকে না পরশু শুনলাম, সেটা হচ্ছে হিট স্ট্রোক। আপনারা নিশ্চয়ই শুনেছেন এই শব্দটা, মানে খুবই শোনা যায় যে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে, এবং অলরেডি 3 জন না 4 জন নাকি হিট স্ট্রোকে মারাও গেছেন। তো আপনারা কি জানেন যে হিট স্ট্রোকটা কেন হয়? না স্যার, জানা নাই। মানে শব্দটা কিন্তু এমনি মানে শুনে বোঝা যাচ্ছে হিট স্ট্রোক মানে হিটের কারণে স্ট্রোক করা, তাই তো? গরমের স্ট্রোক কারণে, তো কিন্তু আসলে আমরা বিস্তারিত এমনিতে জানি জানি। না। হ্যাঁ হ্যাঁ। জি স্যার, বিস্তারিত তো জানি না, এমনি বোঝা যাচ্ছে যে হিট স্ট্রোক মানে গরমের কারণে স্ট্রোক হ্যাঁ, হয়েছে। তো এটা হ্যাঁ। মনে হয় জানলে মানে আপনারা তো সবাই হবু ডাক্তার, মানে ডাক্তার হবেনই, তো সেক্ষেত্রে এটা তো আমরা ডাক্তার হিসেবে এটা আমাদের বিষয়টা মানে জানা উচিত আর কি। এবং সাধারণ মানুষ হিট স্ট্রোক করে, কিন্তু হিট স্ট্রোকটা কি এটা আমার ধারণা যে অনেকে আসলে বিষয়টা জানে না, বা জানলেও ওইভাবে জানে যে গরমের কারণে স্ট্রোক করছে, এটুকুই জানে, কিন্তু যে গরমের কারণে স্ট্রোক করছে বা স্ট্রোক করে মারা গেছে। কিন্তু আসলে এটা কিভাবে হয় বা কেন হয় ওই বিষয়টা হয়তো আমার ধারণা আর কি যে অনেকে জানে না। জি আচ্ছা স্যার। সেটা হচ্ছে আহ আগে বলে নি, সেটা হচ্ছে তাপমাত্রা যতই বাড়ুক না কেন, তাপমাত্রা বাড়লে কি হয় আমরা অস্বস্তি বোধ করি, তাই তো? মানে আমাদের খুব অসহ্যকর মনে হয়, খারাপ লাগে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, তাপমাত্রা, হ্যাঁ অবশ্যই প্রতিটা মানুষেরই কিন্তু একটা সহ্য ক্ষমতা থাকে। মানে খুব বাড়লে তো একটা মানুষ সেন্সলেস হয়ে যেতে পারে, এটা ভিন্ন বিষয়। আর ওই তাপমাত্রা পর্যন্ত পৌঁছানো অনেক কঠিন ব্যাপার। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা যেটা হবে আমাদের সেটা হলো আমরা অস্বস্তি বোধ করব, খুবই অস্বস্তি বোধ করবো, যত তাপমাত্রা পৌঁছানো অস্বস্তি বোধ। যেমন মনে করেন এই যে 40 ডিগ্রিতে পৌঁছানোর পরে কিন্তু আমরা অস্বস্তি বোধ অলরেডি করি। আমরা বেশি বেশি পানি খাই, শরবত খাই, ইত্যাদি ইত্যাদি। হয়তো দেখা যাবে যে যদি 45 হয়ে যায় বা 48 হয়ে যায়, আরো বেশি অস্বস্তি বোধ করবো, পানির মধ্যে ডুবে থাকবো, এরকম একটা অবস্থা হবে হয়তো। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো তাপমাত্রা বাড়লে কিন্তু সহজে মানুষ আসলে স্ট্রোক করে না। মানে হিট স্ট্রোক নিয়ে বেশিরভাগ মানুষের হয়তো মনে হওয়া বা যে ধারণাটা, সেটা হচ্ছে তাপমাত্রা বাড়ার কারণে মানুষ স্ট্রোক করে ফেলে। আসলে না, তাপমাত্রা
বাড়লে মানুষ সহজে স্ট্রোক করে না। আহ, এখন স্ট্রোক কখন করে মানুষ? স্ট্রোক করে এটাও একটু জানা দরকার। স্ট্রোক করে কিন্তু আমাদের শরীরে যে স্বাভাবিক রক্তচাপ থাকে, এই রক্তচাপটা যদি বেড়ে যায়, হ্যাঁ, আমাদের শরীরে স্বাভাবিক রক্তচাপ হলো উপরেটা 120, নিচেটা হচ্ছে 80। এটা হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক। এটাও কিন্তু ভেরিয়েশন আছে। যদি বয়স বেড়ে যায় সেক্ষেত্রে আপনার ওই 140 পর্যন্ত কিন্তু স্বাভাবিক উপরেরটা। যেমন আপনার কাছে একজন বয়স্ক মানুষ আসছে, বয়স্ক বলতে আবার সেটা ব্যাপার আছে। যদি এমন হয় যে ওনার বয়স হচ্ছে 70 বা 75, তাহলে কিন্তু আবার 140 স্বাভাবিক না, তখন এটা আবার উচ্চ রক্তচাপ। কারণ বয়স যখন হাই হয়ে যায় তখন আবার রক্তচাপ স্বাভাবিক দিয়ে চলে আসবে। এটা হচ্ছে বিশেষ করে ধরেন 50, 55, 58 এই এজের মানুষগুলা রক্তচাপ 120 অনেক সময় থাকে না, পাওয়া যায়। ধরেন আপনার কাছে 10 জন আসলে হয়তো আপনি 6 জনের হয়তো পেলেন যে 120 পাবেন উপরেরটা, কিন্তু বাকি 4 জনের আপনি 120 পাবেন না, 130 পাবেন, 35 পাবেন, 140ও পেতে পারেন। কিন্তু এটা মনে রাখবেন যে ওই বয়সীদের সাধারণত 140 পর্যন্ত স্বাভাবিক ধরা হয় উপরেরটা। যখন 140 ক্রস করবে তখন আপনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ, আপনার কিন্তু উচ্চ রক্তচাপের দিকে আপনি পড়ে গেছেন। 140 যখন ক্রস করে ফেলবে। আর নিচেরটাও ঠিক একই ব্যাপার। ওই বয়স যখন 40 এর নিচে থাকবে, বিশেষ করে ধরেন 17, 18 থেকে শুরু করে 40 এর নিচে থাকবে, এই তখন হচ্ছে 120/80 এটাকে স্বাভাবিক ধরা হয়। ওই ঠিক যখন 50, 55, 58 এই এজে কিন্তু নিচেরটা আপনার 80 নাও থাকতে পারে, এটা 90 পর্যন্ত স্বাভাবিক ধরতে হয়। এটা মনে রাখবেন ডাক্তারি প্র্যাকটিসে। তো তার মানে আপনার কাছে এই এজের একজন পেশেন্ট এসে যদি মাপলো, দেখলেন যে আপনি 88 পেয়েছেন, আপনি কিন্তু তখন মানে একদম ওনাকে ওই প্রেশারের জন্য আপনি মানে মেডিসিন প্রেসক্রাইব করা উচিত হবে না। কেন উচিত হবে না? আপনি যদি মনে করেন যে হ্যাঁ 80 তো স্বাভাবিক, আমি তো 88 পেয়েছি বা 90 পেয়েছি, না, আপনাকে ওনার এজটাও দেখতে হবে যে ওনার এজ কত। এজ অনুসারে ওনার ওই 90 পর্যন্ত এটা স্বাভাবিক। হ্যাঁ, আপনি ওনাকে যেটা অ্যাডভাইস করতে পারেন যে দেখেন আপনার একটু প্রেশার রিডিংটা বেশি, আপনি একটু বিশ্রাম নিবেন, আপনি একটু ঘুমাবেন, আপনি রাত জাগেন কিনা, রাত জাগবেন না। ওই তখন দেখবেন যে অটোমেটিক, বা আপনি দুশ্চিন্তা করেন কিনা, চিন্তা করবেন না, মানে মানসিক চাপ কমাবেন, তাহলে দেখবেন যে অটোমেটিক ওটা হয়তো একটু কমে আসবে। ওটার জন্য প্রেশারের ওষুধ প্রয়োগ করতে হবে না। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে স্ট্রোক কখন করে? স্ট্রোক করে হচ্ছে একজন মানুষের যখন স্বাভাবিকের চেয়ে বেশি থাকে রক্তচাপ, তখন তো আমরা বলি যে হ্যাঁ প্রেশারের পেশেন্ট। কিন্তু ওই রক্তচাপটারও একটা সীমা আছে, যে যেমন উপরেরটা হাইয়েস্ট কত পর্যন্ত যেতে পারবে, যখন ওটা বেশি ক্রস করে ফেলে ওইটার চেয়েও, তখন হয় কি যে চাপ এত বেড়ে যায় যে মস্তিষ্কে ওই চাপের কারণে আপনার নার্ভ বা ভেন ছিঁড়ে যায়, এবং ছিঁড়ে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। এবং দেখা যায় অনেকে তখন ওই যে সেন্সলেসের মতো হয়ে যায়, মুখ দিয়ে লালা বেরিয়ে যায়, ইভেন নাক দিয়ে রক্ত বেরিয়ে যায়। এই রক্ত কোত্থেকে আসে? আসলে ওই যে ভেন ছিঁড়ে গেছে ওইটার কারণে। আর মানুষ তখন সেন্সলেস হয়ে যায়, তার কারণ মস্তিষ্কে তখন রক্ত জমাট বেঁধে যায়। এটাই হচ্ছে আসলে স্ট্রোক, আর কিছু না। বিষয়গুলো যদি জানেন, এবং স্ট্রোকের পেশেন্টটা দেখা গেছে হসপিটালাইজড হওয়ার পরে তাকে স্বাভাবিক হওয়ার পর কিন্তু টোটালি বলে যে আহ, মানে কোনো মানসিক চাপ নেওয়া যাবে না, নিয়মিত ঘুমাইতে হবে, এবং খুব হাইপার টাইপের খাবার খাওয়া যাবে না, রেস্টে থাকতে হবে। কিন্তু একটা প্রবলেম দেখা দেয়, সেটা হচ্ছে অনেকের অঙ্গ প্যারালাইজড হয়। অঙ্গ প্যারালাইজড হয় কেন? তার কারণ হচ্ছে ওই যে মস্তিষ্কে নার্ভ ছিঁড়ে যাওয়ার কারণে, আমাদের মস্তিষ্ক হচ্ছে কিন্তু স্নায়ুর হেডকোয়ার্টার। তো ওখানে নার্ভ ছিঁড়ে যাওয়ার কারণে দেখা গেছে ফুল বডিতে আপনার রক্ত চলাচলটা ব্যাহত হয়, এবং বিশেষ করে যে কোনো একটা পাশ, যে কোনো একটা পাশ বলতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে ডান পাশ আপনার প্যারালাইজড হয়, যেহেতু রক্ত চলাচলটা তখন স্বাভাবিকভাবে হতে পারে না। এটা হচ্ছে স্ট্রোকের, আমি একটা সিম্পলি ধারণা দিলাম। এখন আমি হিট স্ট্রোক নিয়ে কথা বলতে যাচ্ছি। যেটা বলেছিলাম যে তাপমাত্রা বৃদ্ধির কারণে কিন্তু সহজে আপনার আসলে স্ট্রোক করে না। কারণ স্ট্রোকটা তো আমি বললাম যে কি কারণে হয়। হ্যাঁ, তাপমাত্রা বৃদ্ধির ফলে যারা প্রেশারের মানে পেশেন্ট, হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, ওদের কিন্তু প্রেশার একটু বাড়তে পারে, কিন্তু বাড়লে অতটা বাড়বে না। এখন স্ট্রোকটা কেন করে? স্ট্রোকটা করে এই কারণে, ধরেন তাপমাত্রা বেড়ে যে 45 ডিগ্রি হয়ে গেছে, তখন কিন্তু আপনার মানে স্বাভাবিক মানুষেরও কিন্তু একটু রক্তচাপ বাড়বে এই তাপমাত্রা বৃদ্ধির কারণে, এবং অস্বস্তি বোধ করবে।
এবং রক্তচাপ বাড়া মানে কি আপনার শরীরে রক্তের প্রবাহটা অনেক বেশি থাকবে। আর তখন হয় কি এই আমাদের যে নার্ভ গুলো আছে বা এই শিরা ধমনী যাই বলেন এই এগুলো কিন্তু একটু প্রসারিত হয় এই যে তাপমাত্রা বৃদ্ধির ফলে। আহ, কিন্তু আপনি করলেন কি এই বাইরে ঘোরাফেরা করতেছেন এই মানে প্রচন্ড গরম আপনি বাসায় ঢুকে সহ্য হচ্ছে না দম করে করলেন কি আপনি রেফ্রিজারেটর থেকে ঠান্ডা পানি বের করে খেয়ে ফেললেন মানে আপনার তো সহ্য হচ্ছে না এই আপনি মনে করলেন বিপদের মধ্যে পড়লেন এই তখনই হচ্ছে আপনি স্ট্রোক করার সম্ভাবনা থাকবে এবং স্ট্রোক গুলো কিন্তু সাধারণত এই কারণে হয়ে থাকে। কেন হয় যখনই আপনি ঠান্ডা পানিটা খেলেন সাথেই কিন্তু এই ঠান্ডা পানিটা শরীরে ঢোকার পর আপনার যে এই যে শিরা বা ধমনীগুলো প্রসারিত হয়েছিল বা রক্তচলাচলটা একটু বেশি ছিল ঠান্ডাটা পর সাথে কিন্তু আপনার শিরা বা ধমনীগুলো সংকুচিত হবে এবং সংকুচিত হলে আপনার ব্লাড সার্কুলেশনটা কিন্তু মানে সাথে স্পিড কমে নেই। তখন কি হবে শিরা বা ধমনী যখন সংকুচিত হলো তখন প্রচন্ড ভাবে মানে ওগুলা চাপ পাবে এবং চাপ পেয়ে এই তখনই হচ্ছে দেখা গেছে মস্তিষ্কে আপনি ছেড়ে যেতে পারে শিরা বা ধমনী মানে তখনই স্ট্রোক করলো। এটাই হচ্ছে হিট স্ট্রোকের প্রধান কারণ এবং বেশিরভাগ হিট স্ট্রোক কিন্তু এই কারণে হয়। এখন বলতে পারেন যে স্যার আপনি তো বলেন যে আমি বাসায় ঢুকে রেফ্রিজারেটর কিন্তু রাস্তাঘাটে যে হচ্ছে রাস্তাঘাটে তো হবে রাস্তাঘাটে তো শরবত কিনে খায় দেখা গেছে ওই যে যাত্রাবাড়িতে মানে 2 দিন না 3 দিন আগে হয়েছে একজন তো উনি রাস্তার মধ্যে ঘুরে বেড়ায় ওই যে রাস্তা থেকে দেখা গেছে গরম টিকতে পারে নাই বাস শরবত কিনে ধুম করে ঠান্ডা পানির শরবত খেয়ে পড়ে গেছে। তো এটার কারণটা তো হচ্ছে আসলে ওইটা। তো আমার মনে হয় হিট স্ট্রোকের কেন করে এটা আশা করি ধারণা পেয়েছেন। জি স্যার, পেয়েছি। আমার কোশ্চেনটা আবার মনে পড়ছে স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে যেটা আপনি বলছিলেন যে মানুষের খাবার খেলে পারে শরীরের তাপমাত্রা তাপমাত্রা হ্যাঁ বৃদ্ধি পায় ক্যালোরি বৃদ্ধি হ্যাঁ পায়, হুম তাপমাত্রা বৃদ্ধি পায়, অথচ আমাদের খাবার খেলে শীত লাগে। আমার এখানে হুম প্রশ্ন হুম স্যার, যে হুম। তাপমাত্রা বৃদ্ধি পেলে শীত লাগতেছে, আসলে তাহলে এটা কোন তাপমাত্রা? হ্যাঁ এটা আরো আপনার কাছে ইজি হবে আমি ওই যে বললাম না যে তাপের উপর আজকে মানে আমি প্রাথমিক কিছু ধারণা দিয়েছি বা আলোচনা করেছি আরো আছে মজার সেটা হচ্ছে সুপ্ত তাপ নামক একটা টার্ম আছে আমি তো আজকে সুপ্ত তাপ পড়াইনি তবে একটু আমি ধারণা দিতে পারি যেহেতু আপনি প্রশ্নটা করেছেন সেটা হলো দেখবেন আমাদের শরীরে ঘাম কেন বের হয় এবং ঘাম কেন বের হয় এবং দেখবেন যে আপনি ঘাম বের হওয়ার পর যদি ফ্যানের বাতাসের নিচে আসেন তখন খুব আরাম বোধ হয় না ঠান্ডা লাগে। জি স্যার। হ্যাঁ এখন ঘাম কেন বের হয় আসলে ঘাম বের হয় আমাদের এই যে মানে চর্ম বা চামড়ার যে উপরে যে পশম বা লোম আছে ওই অসংখ্য লোমকূপ আছে মানে ছিদ্র আছে ছোট ছোট লোমকূপ মানে লোমের গোড়াতে আর কি। এখন ঘাম কিন্তু বের হয় ওই লোমকূপ দিয়ে। তো ঘামটা বের হয় এই জন্য আমাদের শরীরে তো একটা স্বাভাবিক তাপমাত্রা থাকে যে ধরেন 98.4 ডিগ্রি ফারেনহাইট এবং এটা যদি সেলসিয়াসে কনভার্ট করলে হয়তো দেখবেন যে কত আসে। কিন্তু দেখা গেল কি যে ঘাম কখন বের হয় যখন তাপমাত্রা বাইরে বেড়ে যায় তখনই তো ঘাম বের হয় নাকি? যেমন আপনি জি যখন স্যার। রোদে ঘোরেন তখনই তো ঘাম বের হয়। এটার অর্থ হচ্ছে জি কি স্যার। যে ওখানে বাইরের অতিরিক্ত তাপমাত্রা বেশি এই কারণে ঘাম বেরোচ্ছে। এখন বেশিটা মানে আহ, বিষয়টা হচ্ছে আমাদের শরীরে যে স্বাভাবিক তাপমাত্রা আছে আহ, সেই তাপমাত্রার চেয়ে যদি বাইরের তাপমাত্রা বেশি থাকে বা বেড়ে যায় তখন আমাদের বডি করে কি যে ওটাকে ব্যালেন্স করার জন্য তখন হচ্ছে ভিতর থেকে যে লবণ পানিটা আছে এই লবণ পানিটা ওই যে লোমকূপ দিয়ে এই, মানে নিঃসরণ ঘটায়। কেন যে এই পানিটা যদি বাইরে আসে তখন বাতাস লাগলে পানিটার সাথে তখন আমরা কিছুটা মানে স্বস্তি অনুভব করব। দেখেন এটা হচ্ছে কিন্তু ওই যে সৃষ্টিকর্তার একটা মানে কি বলবো খেলা বা অপার মহিমা উনি এমন ভাবে সবকিছু রেডি করছে পৃথিবীতে এই জিনিসটাও কিন্তু উনি ওইভাবে করে দিছে এবং ওই ঘামটা বের হয়ে কিন্তু মূল কারণটাই হচ্ছে এটা যে বাইরের যে তাপমাত্রা আছে ওই তাপমাত্রার সাথে যাতে আমাদের শরীর অ্যাডজাস্ট করতে পারে সেই জন্যই কিন্তু এই যে ভিতর থেকে এবং দেখবেন যত বেশি গরম তত বেশি কিন্তু ঘাম বের হয় যত কম গরম তত ঘাম কম বের হয় এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই ঘাম নিয়ে যখন আপনি কোনো বাতাসের সংস্পর্শে যাবেন দেখবেন যে খুব আরাম বোধ করতেছেন তার কারণ হচ্ছে ওই মানে বাতাসটা যখন আপনার ওই পানিতে লাগতেছে তখন কি করতেছে বাতাস থেকে আরো জলীয় বাষ্পটা শোষণ করে নিচ্ছে চামড়া। এটা হচ্ছে ব্যাপার। এখন আপনার প্রশ্নটা ছিল যে যদি তাপমাত্রাই বেড়ে যায় তাহলে ঠান্ডা কেন লাগে এই উত্তরটা এখানেই আছে।
যে যদি শরীরের ইয়েটা বেড়ে যায় তখন কিন্তু আমরা অনুভব করব শীত। কারণ হচ্ছে তাপমাত্রা বাড়তে যায়। এখন হয়তো বলতে পারেন তো তাপমাত্রা বাড়লে তো স্যার আপনি বলছেন যে ঘাম বের হয় এই কারণে, কিন্তু জ্বর হলে তো আর ঘাম বের হয় না, কিন্তু তাপমাত্রা তো ঠিকই বাড়ছে শরীরে। এখন বিষয়টা কিরকম দেখেন, যে স্বাভাবিক তাপমাত্রায় আমরা যদি গরম আবহাওয়াতে যাই তখন আমাদের ঘাম বের হচ্ছে, কিন্তু তখন তো আমাদের আমাদের শরীরের তাপমাত্রা কিন্তু স্বাভাবিক, বাইরের তাপমাত্রা বেশি। আর এই ক্ষেত্রে হচ্ছে কি যে আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে গেছে, তখন কি বাইরের তাপমাত্রার সাথে কম্পেয়ার করলে বাইরের তাপমাত্রার তুলনায় আপনার শরীরের তাপমাত্রা বেশি, তাহলে তো ঘটনাটা উল্টাটাই হবে, যে আপনি গরম অনুভব করার পরিবর্তে তখন আপনি কিন্তু শীত অনুভব করবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। মানে যখন আমার শরীরের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় বাইরের তাপমাত্রা বেশি হয় তখন কিন্তু আমরা গরম অনুভব করি, আর যখন বাইরের তুলনায় আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় তখন তো আমরা গরম অনুভব করবো না, তখন কিন্তু আমরা শীতই অনুভব করবো। এই জন্যই ওই যে আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া মানে জ্বর, আর তখন কিন্তু আমরা শীত অনুভব করি। আর শরীরের তাপমাত্রা বাড়ে কখন? যখন আমরা খাবার খাই তখন তো ক্যালোরি উৎপন্ন হচ্ছে, আর ক্যালোরি উৎপন্ন হওয়া মানে হচ্ছে তাপমাত্রা বেড়ে যাওয়া। ওই কারণে শীতকালে ওই যে খাবার খেলে শীত অনুভব করি। আরেকটা টিপস দেই, সেটা হলো জ্বর হলে তো আমরা অনেক সময় দেখা যায় যে তখন মুখে রুচি থাকে না, বা একটু হালকা খাবার খাই আমরা, বা পেশেন্টকে হালকা খাবারই খেতে দেওয়া হয়। মানে এমনি তো খেতে পারে না। তো তার মধ্যে এটা অবশ্য আমার নিজস্ব মতামত, সেটা হলো জ্বরের পেশেন্টকে অনেকে এটা খাওয়ায়, আমি দেখেছি আর কি, সেজন্য আমি বলতেছি বিষয়টা। সেটা হচ্ছে অনেকে দেখবেন যে জ্বরের সময় যেহেতু এটার সাথে খেতে পারে না, বলে কি যে একটু গরম দুধ খেতে, বা গরম দুধ দিয়ে পাউরুটি খেতে। কিন্তু আমার মতামত হচ্ছে না, জ্বর হলে দুধ না খাওয়াটাই ভালো। তার কারণ হচ্ছে দুধে কিন্তু প্রচুর ক্যালোরি, এবং আপনি দুধ খেলে তখন আপনার শরীরের তাপমাত্রা আরো বাড়বে। সেজন্য দুধ না খাওয়াটাই ভালো। আপনি অন্য ফল খেতে পারে, বা অন্য অন্য খাবার যেটা মানে খাওয়া সম্ভব সেটা খাবে, কিন্তু দুধ না খাওয়াটাই ভালো। এখন হয়তো বলতে পারেন যে জ্বর হলে তো দুর্বল হয়ে যেতে, সেক্ষেত্রে দুধ খাবে না। ঠিক আছে, দুর্বল হয়ে গেলে ডিম খাক, ডিম সিদ্ধ খাক, সমস্যা নেই। কিন্তু দুধ খেলে দুধের কারণে কিন্তু প্রচুর মানে দ্রুত তাপমাত্রা বেড়ে যায় আর কি। যাই হোক, আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি পরবর্তী ক্লাসে আরো এই তাপ বিষয়ক অনেক মানে তথ্য পাবেন। আজকের ক্লাস এখানে শেষ করছি, আমি অনেকটা সময় নিয়ে নিলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার, ভালো লাগলো স্যার, খুবই মজা লাগলো।